ইউটিউবের মাধ্যমে ওনারা একটা দাম বলে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে ওনারা অনেক সময় বলেন যে এই দামের নিচে আর বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব না। মাংস ব্যবসায়ী যেটা বলে সেটাও ঠিক না, জি যে ওই ব্যাপারী যেটা বলে সেটাও ঠিক না। গরু লালন পালনের সঙ্গে যারা জড়িত জি তাদের জীবনযাত্রার মানের সাথে আজ থেকে 10 বছর আগের জীবনযাত্রার মান তুলনা করলে কিন্তু এক হবে। দর্শক, বলছিলাম যে আমাদের সেই এই লাইনে যাদেরকে দেখিয়েছেন পথ, সেই পথের কিন্তু উজ্জ্বল নক্ষত্র আমাদের রিপন ভাইকে কিন্তু আজকে আমরা পেয়েছি। রিপন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই একটু মাইক্রোফোনটা একটু যদি ক্লিপ করেন সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেকদিন পরে পেলাম এবং খুব ভালো লাগছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুটিং নিয়ে ব্যস্ত নিশ্চয়ই? হ্যাঁ, যেহেতু প্রতিদিনই একটু একটু কিছু করাই লাগে। জি, চলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, চলছে। ভাইয়া একটু জানতে চাই কি অবস্থা মার্কেটের, বলেন। আমরা তো আসলে নতুন এবং এই ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের ফেস করছি। আপনারা যখন শুরু করেছেন নিশ্চয়ই বিভিন্ন মন্তব্য এদিক সেদিক করে অনেক কথাই শুনতে হচ্ছে, তো এগুলা একটু আমাদেরকে নতুন হিসাবে একটু গাইডলাইন দিলে ভাইয়া আমাদের জন্য একটু উপকার হয়। না, আসলে মন্তব্য তো থাকবেই। জি, সোশ্যাল মিডিয়া মানে মন্তব্যের একটা জায়গা। জি, এই জায়গাটা বন্ধ করা যাবে না। এই জায়গাটা, এটা একটা কমিউনিকেট হয়। জি, উনি আমাকে গালি দেয়, গালিটাও আবার পরক্ষণে উনি কিন্তু আমাকে আবার ভালোবাসে। পেয়েছি ভাই এরকম। জি, এরকম দর্শক থাকে। আর যখন বেশি গালি চলে আসে তখন সেটাকে একটু অ্যাভয়েড করা। আমি, এটা আমার পার্সোনাল একটু অ্যাভয়েড করা যখন ভালো। বেশি, যখন বোঝা যায় যে হ্যাঁ অধিক সংখ্যক মানুষ 50%, 70%, 80% মানুষ যখন গালাগালি করে, তখন বুঝতে হবে কোনো না কোনো হয়তো বা ভুল বা গ্যাপ বা কোনো কিছু রয়েছে, যার কারণে সেটাকে একটু অ্যাভয়েড করলে মনে হয়, আমার কাছে মনে হয় ঠিক আছে ভাই, একটু অ্যাভয়েড করি। তাদের মতামতকে তো আমাদের একটু প্রাধান্য দিতেই হবে। জি, অফ কোর্স, কারণ দর্শকই তো আমাদের প্রাণ। একদম ভালো কথা বলেছেন। জি, রিপন ভাই, এমনিতে কেমন চলছে আপনার জীবন কেমন চলছে? আমার জীবন ভাই আলহামদুলিল্লাহ। এখন তো এই প্রোগ্রামের মধ্যে যেহেতু থাকি, জি, প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করি, সেটা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কখনো মানুষ গ্রহণ করে, কখনো করে না। তো তারপরে করে যাচ্ছি, করতে তো হবে। এই জন্য গতকালকে দেখলাম দুঃসাহসিক ইলিশের একটা প্রতিবেদন করলেন ভাইয়া, কেমন লাগছে প্রতিবেদনটা করতে গিয়ে? না, ইলিশের প্রতিবেদন আমি সাধারণত করি না। আমি মূলত গরুর মাংসের ভিডিও করি, গরুর ভিডিও করি বা কৃষি রিলেটেড। তো হঠাৎ করে দেখলাম যে আসলে ইলিশের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, বাজারে গেলাম, বাজারে সবাই খুব নেগেটিভ কমেন্টস করছে যে ভাই এইভাবে বাজার হলে আমরা সাধারণ মানুষ কিভাবে কি খাবো। যার কারণে কিছু কথা বললাম আর কি, অগোছালো কথা, খুব বেশি কিছু চিন্তা ভাবনা করে না। আমি একজন ওখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, আমি একটু ওই সময় কথা বললাম অনেকটা একজন ভোক্তা হিসাবে। তো বাজারে যেতে হয়, আমরা দিন শেষে তো ভাই আমরাই ভোক্তা আলটিমেটলি। এই ভোক্তা হিসাবে তো কঠিন হয়ে যায়। যেখানে যা ভিডিও করে দিন শেষে আমরাও তো একজনই ভোক্তাই, আমাদের কত কিনে খেতে হয়। জি জি। রিপন ভাই, গরুর মাংসের বাজার নিয়ে একটু কথা বলতে চাই। না, গরুর মাংসের বাজার নিয়ে কথা বলবো আমাদের মাংস ব্যবসায়ীরা, যেহেতু ওনারা ব্যবসার সাথে জড়িত, ওনারা বললেই ভালো হবে। আমি যেহেতু ব্যবসা করি না, বলেছি যে ভবিষ্যতে ব্যবসা করবো না, মাংসের ব্যবসার সাথে আমি জড়িত নই, ভবিষ্যতেও করবো না। আমার যেটা কাজ ভাই, আমি সেই কাজটাই করবো, আমার কন্টেন্ট তৈরি করা সেটা করবো। আমরা এমনি হাট নিয়ে একটু কথা বলতে পারি কিনা? গরুর মাংস ছাড়া হাটের ভিডিও যে আমরা করি, হাট নিয়ে কথা হতে পারে। হাটেও তো বেচা কেনা হচ্ছে, হাটে তো এক দামে বেচা কেনা হয়, কেউ কেউ কম দামে বিক্রি করছে, কেউ বেশি দামে বিক্রি করছে। ভোক্তাদের যার যেখানে খুশি, যেভাবে ভালো লাগে সে সেভাবে ক্রয় করবে এবং তারা। রিপন ভাই, আমরা তো ইউটিউবিং করি, আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ, আপনার কাছ থেকে পরামর্শ চাই। হাটে যখন আমরা যাই ভিডিও করি, আমরা বিভিন্ন গরুর বা উজ্জ্বল মাংস বিধানে যোগাযোগ করেন। মহিষ বা গরুর দেখা যায় যে আমরা ব্যাপারী যারা থাকেন ওদেরকে দাম জিজ্ঞেস করি, ইউটিউবের মাধ্যমে ওনারা একটা দাম বলে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে ওনারা অনেক সময় বলেন যে এই দামের নিচে আর বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে যারা নতুন খামারি ভাইয়া, ওনারা কি কোনো কারণে এটার থেকে কোনো ব্যাড ইম্প্যাক্ট পাচ্ছেন কিনা, বা আমরা যখন হাটে যাই একটা জিনিসের দাম দেখেই কি বেড়ে গেল কিনা, এই ব্যাপারে আমি একটু আপনার কাছ থেকে মন্তব্য চাচ্ছিলাম। না দেখেন, বাজারে ওনারা যখন একটা জিনিসের দাম চায়, চাওয়ার সময় তো সবাই ভাই এক দাম বলে, কিন্তু আলটিমেটলি ওই দামে কিন্তু বিক্রি হয় না শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যে গরুটা 1,15,000 চায়, সেই গরুটা হয়তো বা লাস্ট থেকে 1,05,000 বা 7 বিক্রি করে।
অনেক সময় ফাইনাল করে দেয় যে 12 কমে হবে না, 1,12,000 কমে হবে না, আবার সেখানেও 5,000 টাকা কম নেই, কমিয়ে দেয়। এটা হচ্ছে বিষয়। আর দাম এবং ওজনের বিষয়টা যেটা বলি, সেটা তো অনুমানে বলে। জি। তো আসলে অনুমান নির্ভর কথার কারোর কোনো ভিত্তি নেই। মাংস ব্যবসায়ী যেটা বলে সেটাও ঠিক না, জি। যে ওই ব্যাপারী যেটা বলে সেটাও ঠিক না, আমরা যেটা বলি সেটাও ঠিক না। আমরা তো ওনাদের তথ্যের ভিত্তিতেই কথা বলি রিপন ভাই। সেটা আমাদেরও তো একটা অনুমান আছে যে এরকম হয়তো বা হবে, কিন্তু তারপর সেখানেও কম বেশি হয়ে যায় ভাই। তো মাংস ব্যবসায়ী চিন্তা করে যে কিছু হাতে রেখেই বলতে হয়, কারণ কোনো কারণে যদি 5 কেজি কম হয়ে যায়, 10 কেজি কম হয়ে যায়, তখন সেটা কে লসটা কে নিবে। আবার যে ব্যাপারী বিক্রি করে সে চিন্তা করে যে আধা মণ বাড়িয়ে না বললে তো আমার কাছে বিক্রি হবে না ভাই। রিপন ভাই, প্রান্তিক খামারি যারা, ওনাদেরকে যদি আমরা মানে ওনারা যদি সেভ না হয়, তাহলে মাংসের দাম যেখানে বর্তমানে চলছে, গরুর মাংসের দামটা কি প্রান্তিক খামারিরা যদি সাপোর্ট না পায়, সেক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব কিনা? কারণ অনেকে খামারি করে আবার লসও খাচ্ছে, বন্ধ হচ্ছে। এই যেহেতু আপনি খামারের প্রতিবেদন আপনি করেন, এটা আপনার কাছে আমি একটু জানতে চাই যে ভাইয়া। না, আর খামার বলতে কি, প্রান্তিক খামারিরা মূলত এই মাংসের গরুগুলোর যোগান দিয়ে থাকে। আর কোরবানির সময় যে বাজারটা মূলত সেটা প্রান্তিক এবং আমি কি বলবো, যারা একেবারে বাণিজ্যিক ভাবে খামার করছে তাদের সাপোর্টটাই বেশি। বাণিজ্যিক খামার এবং প্রান্তিক খামার, প্রান্তিক বলতে কি যে 2-3টি গরু, এরপরে যখন 5-7টি 10টি গরু যারা করছে, লালন পালন করছে, হয়তো বা গ্রামে থাকে, তাদেরকেও আসলে তাদেরকেও মোটামুটি এক ধরনের প্রান্তিক বলা যায়। আসলে গোখাদ্য প্লাস গরু যে সংগ্রহ করে সেগুলোরও দাম বেশি এবং বেশির হয়ে আসছে, যার কারণে তারা একটু বেশি বিক্রি করতে চায়। এবং একজন মানুষ যখন আপনার এই গরু লালন পালনের সঙ্গে যারা জড়িত, তাদের জীবনযাত্রার মানের সাথে আজ থেকে 10 বছর আগের জীবনযাত্রার মান তুলনা করলে কিন্তু এক হবে না। কারণ এখন বিদ্যুতের দাম বেশি, উনি যে সাবানটা দেয় শরীরে সেটার দাম বেশি, যেটা তেলটা মাখে সেটার দাম বেশি, যার কারণে এই লোকগুলোর মাসিক যে ভাতা সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে সব মিলিয়ে দামটা কিন্তু বেড়েছে। তারপরে কিছু কিছু মাংস ব্যবসায়ী মোটামুটি একটা কম দামে, সেটা যেভাবেই হোক না কেন, দিচ্ছে বলে অনেকটা বাজারটা নিয়ন্ত্রণ আছে। বিগত প্রায় 3 বছর এই 750-800 টাকার মধ্যে মাংস আছে, এটাকে ক্রস করতে পারছে না। 3-4 বছর হলো এরকমই প্রায় আছে, 700, 750, 800 এর মধ্যেই থাকে। তো এটা একটা ভালো একটা দিক। যদি কোনো কারণে বেশি হয়ে যায় মাংসের দাম, যে আরো বেড়ে গেল 900 বা 1000, তখন হয়তোবা প্রান্তিক খামারিরা উপকৃত হবে, যেহেতু বেশি বিক্রি করলো। কিন্তু এর মাঝখানেও কথা আছে, বা একজন প্রান্তিক খামারি যে গরু, উনি কিন্তু একটা গরু 24-25 হাজার টাকা মণি বিক্রি করে, উনি এর চাইতে বেশি বিক্রি করতে পারে না। 24,000, 24,500 বা 25,000 টাকা বিক্রি করা একজন প্রান্তিক খামারির জন্য অনেক কঠিন। কিন্তু মাঝখানে হাত বদল হতে হতে একজন মাংস ব্যবসায়ীর হাত থেকে যখন ভোক্তার কাছে যায়, সেই পর্যন্ত আসতে মাঝখানে প্রায় আমি দেখেছি যে 1 লাখ টাকার গরুতে প্রায় 15,000-17,000 টাকার একটা ডিফারেন্স হয়ে যায়, অনেক বড় একটা গ্যাপ হয়ে যায়। আচ্ছা, 15,000-17,000 টাকা একটা গ্যাপ হয়ে যায়। এই 15,000 টাকা কিন্তু উঠাতে হয় আমাদের ভোক্তাদের উপরে, যার কারণে মাংসের দামটা আসলে অনেকটা বেশি দিয়ে কিনতে হয়। আপনি অনেক মূল্যবান তথ্য দিলেন রিপন ভাই, আমি থ্যাংক ইউ আপনার কাছে, জানলাম। ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরো শিখতে পারবো ভাইজান। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু। দর্শক দেখছিলেন যে আজকে কিন্তু কথা বলছিলাম আমাদের রিপন ভাইয়ের সাথে। তো আমরা আজকে এই জায়গাটার থেকে একটু বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।